নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিকের কথা মনে পড়ে। কৈশোরের সেই চিরন্তন প্রতীক, তার স্বাধীনতার প্রতি একটা অগাধ ভালোবাসা এবং নিঃসঙ্গতা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কৈশোর জীবনে মনটাকে বোঝা কতটা দরকার শাসন করার থেকেও। যে সন্তান রোজ আপনার পাশে ঘুমোতো, আজকে সে দরজা বন্ধ করে থাকে। যে প্রতিটি কথা আপনার সাথে ভাগ করে নিত, আজকে সে তার মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক ভয়, সব কিছুই নীরবতায় হারিয়ে যায়। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বয়ঃসন্ধি বিভ্রাট। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হিরণময় সাহা স্যার, নমস্কার, এবং রয়েছেন ডক্টর সব্যসাচী মিত্র স্যার। দূরদর্শনে আপনাদের দুজনকেই স্বাগত জানাই। এবং দর্শক বন্ধুদের জন্য বলবো, আপনারা চাইলে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা, মনের দ্বন্দ্ব সব কিছু আমাদের সাথে ভাগ করে নিতেই পারেন। প্রথমেই ডক্টর মিত্র, আপনাকে দিয়ে শুরু করছি। যে ধরুন, যে আলোচনাটা আমরা একটু আগেই করছিলাম, যে এই সময়টায় বয়ঃসন্ধিকালে কিশোর অবস্থায় শরীরের সাথে সাথে মনের পরিবর্তনও ঘটে এবং যে সময়টা তাদের সব থেকে বেশি বোঝার প্রয়োজন, সেই সময়টায় বোধহয় তারা সব থেকে বেশি মিসআন্ডারস্টুড হয়। এই ভুল বোঝাবুঝির কারণ বা এটা নিয়ে আমরা একটুখানি আলোচনায় এগোই। আমার মনে হয় সোহিনী, তুমি যে কথাটা বললেন না, রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করলে, আমি তাহলে রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি। উনি বলেছিলেন এই সময়টা হচ্ছে প্রভুহীন কুকুরের মতো একটা অবস্থা হয় বয়ঃসন্ধির সময়টা। এবার এই সময়টা কি, এটা একটা, এই যে সুনামি আমাদের ওপর দিয়ে গিয়েছিল না, এই সময়টা হচ্ছে শারীরিক এবং মানসিক সুনামির সময়। অর্থাৎ শারীরিকভাবে, মানসিকভাবে, সেক্সুয়ালি, সামাজিকভাবে সব পুরো ব্যাপারটা নিয়ে একটা তোলপাড় মনের মধ্যে চলে। সুতরাং এই অবস্থাটাকে হ্যান্ডেল করতে পারাটা যে কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে ভীষণ ভীষণ ডিফিকাল্ট। এটা গেল এক নম্বর। এবার এই সময়টায় কেন সমাজ এদেরকে অন্যভাবে দেখে কিংবা বিরক্তি প্রকাশ করে এদের ব্যবহারের ওপরে, কারণটা হচ্ছে সমাজ একটা রকমভাবে এক্সপেক্ট করে অ্যাডোলেসেন্টরা বিহেভ করবে। সুতরাং সামাজিক যে এক্সপেকটেশন, যে এদের ভদ্র হতেই হবে, এদের কথা শুনতেই হবে, এরা নতুন কিছু জানতে চাইবে না, এরা নতুন কিছু, কারণ সমাজের কাছে এই সব প্রশ্নগুলো খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, অস্বাস্থ্যকর। সেই জন্য সমাজ তাদেরকে একটা স্টিরিওটাইপের মধ্যে ফেলে দেয়, যেটা হচ্ছে ওহ ছেলেটা বকে গেছে, ওহ মেয়েটা খারাপ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। সুতরাং দুটো জিনিস চলছে, একটা হচ্ছে মানুষটার মনের মধ্যে দিয়ে একটা তোলপাড় চলছে, যে সেটাকে নিজেই সামলাতে পারছে না, এবং সমাজ তাকে একভাবে তার ব্যবহারটাকে একভাবে দেখতে চাইছে, যেটা তার পক্ষে ওই সুনামির মধ্যে সম্ভব নয়। এই যে ডিসকর্ডেন্স, অর্থাৎ এই যে ডিফিকাল্টি দুই পক্ষের একসঙ্গে আসা, এইটাকেই বলে বয়ঃসন্ধির সুনামি। খুব মূল্যবান কিছু কথা আপনি বলেছেন। ডক্টর সাহা, আসছি আমরা আপনার কাছে। যে ধরুন একজন কিশোর বা কিশোরী বলছে যে এই বিশেষ করে এই সময়টা যে আমাকে কেউ বোঝে না, আমরা কি এটাকে একটা অভিমান বলে উড়িয়ে দেব, নাকি সমস্যাটা আরও একটু গভীরে? অভিমান তো নিশ্চয়ই নয়, এটা আরও অনেক গভীরে। একটা কথা বলি, যে মা বাবারা আজকে ছেলে মেয়েদের বলেন ওদের ভদ্র দেখতে চাই, ওরা লেখাপড়া করতে হবে, আমার কথা হচ্ছে তারাও একসময় কিশোর ছিলেন, তাদের মধ্যেও এই চিন্তাভাবনাগুলো ছিল। সুতরাং এটা ঠিক, তারা এগুলো সব ভুলে গেছেন। আসলে আমরা কিশোরদের কাছে চাই একটা এক্সপেকটেশন, তারা ভালো থাকবে, তারা ভালো হবে, তারা ভদ্র হবে, এবং তার ডেফিনিশন অনুযায়ী তাকে ফার্স্ট হতে হবে, তাকে মেডিকেলে চান্স পেতে হবে। কিন্তু আমরা তো ছোটোবেলায় অ্যাকচুয়ালি আজ পর্যন্ত কোনো দিন আমার বাবা মা জিজ্ঞেস করেনি আমাদের যে তোকে ডাক্তার হতে হবে, শুনিনি আমি কথা। কিন্তু এখন এমন কোনো পরিবার নেই যে তার একটা প্রচণ্ড ক্রাইসিস, এই 13 থেকে 19 বছর বয়স, যখন একটা ট্রানজিশন চলছে, তার একটা হরমোনাল চেঞ্জ চলছে, তার একটা মানসিক পরিবর্তন চলছে, তার মধ্যে একটা তোলপাড় হচ্ছে, তার একটা সেক্সুয়ালিটি চেঞ্জ হচ্ছে, তার চিন্তা ভাবনা সব কিছু এমনভাবে এগিয়ে যাচ্ছে সে কিছুতে কন্ট্রোল করতে পারে না। একটা 17 বছরের ছেলে একদিন একা আমার কাছে হলো,
আমি বললাম তুমি একা এসছো, আমি তো একা কাউকে এটা অ্যাটেন্ড করি না, পার্টিকুলারলি তোমার মতো বয়সে। বললো শুনুন আপনাকে করতেই হবে, আমি বাবা মা আমাকে দেখছে না, কেউ দেখছে না, আমি মানে তোমার বাবা প্রফেসর শুনলাম, তোমার মা ডাক্তার শুনলাম, সব ঠিক, তারা আমার কথা শুনতে চাইছে না, তারা কেউ বোঝে না আমার মনের কথা, তারা বুঝতে চাইছে না। আমি তোমার মনের কথা কী? বলে আমি দেখুন, আমি গান বাজনা ভালোবাসি, আমি লোকজনের সঙ্গে কথা বলতে ভালোবাসি, আমি লেখাপড়া করি, সব করি, কিন্তু আমি ফার্স্ট হবে এই কথা বলতে পারবো না, আমি ডাক্তারদের চান্স পাবো এই কথা বলতে পারি না। কিন্তু তারা রোজ আমাকে বলে তোকে ডাক্তারদের চান্স পেতে হবে, তোকে ফার্স্ট হতে হবে, তোকে ভালো হতে হবে, বোনের সাথে তুলনা করে, অন্য বাড়ির ছেলেদের সাথে তুলনা করে। আমি বললাম দেখো সব সত্যি কথা, তোমার কথার মধ্যে কোনো দোষ নেই, তবে তোমার, এবং সবচেয়ে বড় কথা ছেলেটি যেটা বললো, আমার কিছু ভালো লাগে না, আমার মনে হয় যে জীবনের কোনো দাম নেই, কারণ যেখানে আমার নিজের বাবা মা আত্মীয় স্বজন কেউ আমার কথা বুঝতেই চাইছে না। আমি বললাম নিশ্চয়ই ওটা ঠিকই। পরে দেখলাম ছেলেটির মধ্যে একটা মানসিক অবসাদ রয়েছে। আমি ওকে জাস্ট বললাম তুমি তোর বাবা মাকে নিয়ে এসো এবং আমার কথা বলো গিয়ে। আমি একটা ছোটো নোটও লিখে দিলাম, প্লিজ কাম উইথ দ্য পেশেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আসলে সমস্যাটা হচ্ছে এই যে আমরা এই বয়স সন্ধিক্ষণে এত নেগলেক্ট করি ছেলে মেয়েদের, আমাদের অ্যাকচুয়ালি আমরা কাউর কথা বলতে চাই না, আমরা মনে করি বাবা মা আমরা হচ্ছি একদম পৃথিবীর শ্রেষ্ঠ, আমরা যা বলবো, এবং প্রত্যেকটা বাবা মার আলাদা আলাদা ডিম্যান্ড, প্রত্যেকটা বাবা মার আলাদা আলাদা ডিম্যান্ড, এই ডিম্যান্ড ওরা সহ্য করতে পারে না। তখন বাবা মার পাশে আসা দরকার, তাদের কোনো সহায়তা নেই আমাদের সারা পৃথিবীতে, আমাদের দেশে নয়, এবং যত দিন যাচ্ছে এরা আরও আইসোলেটেড হয়ে যাচ্ছে। বাবা মা তো আইসোলেটেড হচ্ছেই, দিনে 4 থেকে 5 ঘন্টা তাদের টিভির পিছনে কাটে, নয়তো মোবাইল ফোনে কাটে, খেলার মাঠ নেই, কথা বলার লোক নেই, তার নিঃসঙ্গতা কাটাবার লোক নেই। অনেক বাবা মা আমাদের কাছে এসে বলে যে মেয়ে বলছে একটা তার বন্ধুকে জোগাড় করে দিতে হবে, ছেলে বলছে তার একটা বান্ধবী চাই। আমরা বলি যে এটা কী করে সম্ভব, এমন কোনো ওষুধ নেই যাতে আমরা বন্ধু বান্ধবী জোগাড় করে দিতে পারি। কিন্তু তাকে বুঝতে হবে সে কেন এটা বলছে, তার সমস্যাটাকে, তার সাথে কথা বলে বাবা মার উচিত যে সমস্যাগুলি একটু বোঝা। প্রত্যেকে যদি আমরা আজকে এই শিশু কিশোরদের এই 13 থেকে 19 বছর পিরিয়ড, বা 10 থেকে 13 থেকে 19ই বলতে পারি, আমরা ছেলে মেয়েদের সাথে একটু বন্ধুর মতো মিশি, তার মনের কথা, তার মনের দুঃখ ব্যথা বেদনা, তার কী চাওয়া পাওয়া জানতে চাই। আমরা দেখেছি আগে কখন আমরা শুনিনি কোনো বাচ্চা বা ছেলে মায়ের গায়ে বাবার গায়ে হাত তুলছে। ছেলেটি বললো যে আমি বাবাকে মারতে গেছি, মায়ের গায়ে হাত তুলেছি, আমি মারতে চাইনি কখনো। এটা কেন করছো? বললো আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে, আমার কোনো কথা তারা শুনতে চাইছে না। আমি যে একটা মানুষ, পৃথিবীতে তারা জন্ম দিয়েছে, আমার দুটো কথা শুনবে, দুটো খাওয়া পড়া বা টিচার জোগাড় করে দেওয়াটা কোনো কাজের কথা নয়। আমি চাই আমার মনের কথা শুনুক আমার বাড়ির লোক, যাদেরকে আমি প্রাইমারিলি চাই। মানে এই প্রসঙ্গেই বলবো বাবা মা হিসেবে ডক্টর মিত্র আমরা কি অনেকটা কঠিন হয়ে গেছি? কারণ এই যে সিমটমসগুলো শুরু, মানে অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট, একজন ডাক্তার হিসেবে কি ধরনের লক্ষণ আপনি দেখেন যে পড়াশোনায় অনীহা বা কারোর সাথে কথা বলতে না চাওয়া, এগুলো কি শুধুই লক্ষণ নাকি কোনো গভীর কোনো কারণ বা লুকিয়ে রয়েছে এটা? একটু আগে আমি একটা কনফারেন্স করে ফিরছি, এখন ব্যাপারটা হচ্ছে ডাক্তার এটা না, দি কনসেপ্ট অফ মেডিসিন ইজ চেঞ্জিং। আমরা যাকে বলতাম যে আগে যে DSM-4 ICD-10 এইগুলো, এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি ডেভেলপমেন্টাল সাইকোপ্যাথোলজি। অর্থাৎ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে এই পরিস্থিতিতে ডক্টর শাহ যেটা বললেন এক্স্যাক্টলি রাইট, যে 13 থেকে 19 বছর বয়সে আমরা যে ঘটনাটাকে নিয়ে ছেলেকে মেয়েটিকে পাচ্ছি, তার বীজ কিন্তু বপন হয়ে গেছে অনেক আগেই। কারণ 55% শতকরা 55 জনের মেন্টাল ইলনেস কিন্তু টিনসেই দেখা যায়, কিন্তু তার অনেক আগে থেকে, অর্থাৎ ডেভেলপমেন্টাল সাইকোপ্যাথোলজি এই জন্য বলছি, আগেকার দিনের ডাক্তারদের নিয়ম ছিল তারা ডায়াগনোসিস করবে, অর্থাৎ এই সময় এই অসুখটা কি করে হলো, কেন হলো। কিন্তু এখনকার যে নিয়ম, এবং আগামী 10 থেকে 15 বছর পরবর্তীকালে দেখা যাবে যে নিয়মটা বদলে যাচ্ছে, যে এই অসুখটা কিভাবে তৈরি হলো,
সুতরাং এই জায়গাটা আমাদের দেখতে হবে যে এই ছেলেটির কি ডিপ্রেশন আছে কিংবা না অ্যাংজাইটি আছে কিংবা সাবস্টেন্স মিসইউজ হচ্ছে কিনা, কারণ টিনসের কতগুলো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। একটা হচ্ছে ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, এই সময় বাইপোলার ডিসঅর্ডার দেখা যেতে পারে, এই সময় রিলেশনশিপ ইস্যুসগুলো হয় যেখান থেকে ভীষণ একটা অ্যাংজাইটি হয়। সুতরাং এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। এবং বাবা মায়ের কথা যেটা তুমি বললে যে বাবা মায়েরা এই সময় কি করবে, অ্যাকচুয়ালি কমিউনিকেশন, অর্থাৎ যদি কোনো বাচ্চার সঙ্গে কথা বলতে হয় না, বিদেশের সিস্টেম হচ্ছে যদি খুব ছোট বাচ্চা হয় সে যে টুলে বসে আছে সেই টুলেই ডাক্তারকে বসতে হবে, কারণ তা না হলে আমি যদি এইরকম একটা চেয়ারে বসে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে কথা বলি সে কিন্তু এতটাই ভয় পাবে যে আমার সঙ্গে সে পুরোপুরি খুলতে পারবে না। সুতরাং বাচ্চার সঙ্গে বাচ্চাই হতে হবে, টিনেজারের সঙ্গে টিনেজারই হতে হবে, তাহলেই কানেক্টটা ডেভেলপ করবে। আমি সবসময় পেরেন্টসদের বলবো, দেখুন কথোপকথনের দরজাটা বন্ধ করবেন না, ইনফরমেশন কানেকশন বজায় রাখুন, একটা রিলেশনশিপ যাতে থাকে। পেরেন্টস মানে বন্ধু হতে হবে তা কিন্তু না, বন্ধু তাদের অনেক আছে, আপনারা পেরেন্টিংটা ভালোভাবে করুন। কিন্তু অথরিটেরিয়ান পেরেন্টিংয়ে যেটা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় বাবা মায়েরা এতটাই কঠোর হয় যে বাচ্চাদের মুখ বন্ধ হয়ে যায়, তারা বাড়িতে এসে ঘটনাগুলো বলে না। এই মুখ বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু ভেরি রিস্কি, কারণ মুখ যদি বন্ধ হয়ে যায় না তখন কিন্তু সমাজ বুঝতে পারবে না বাচ্চাটার মনে কি তোলপাড় চলছে, বাবা মা বুঝতে পারবে না বাচ্চাটার মনে কি তোলপাড় চলছে, এবং বাচ্চাটা ভয়ে বলতে পারবে না। এই জায়গাটা, এই যে ভিশাস সাইকেল, এই জায়গাটা কিন্তু আমাদের আসা উচিত না। সুতরাং টক অ্যান্ড টক মোর। আর ডক্টর সাহা, মানে এই যে ডক্টর মিত্র বললেন যে আমাদের আরো বেশি করে কথা বলতে হবে, আমাদের মনের দরজাগুলো খুলে ফেলতে হবে, কিন্তু আমাদের কোথাও অভিভাবক হিসেবে আমাদের দরজাগুলো বন্ধ, এবং সেই জন্য এই শিশুই বলবো, এরা এখনো তো সেই মানে বড়দের কোঠায় মানে পৌঁছয়নি, সোশ্যাল মিডিয়াকে এরা একটা বড় সঙ্গী হিসেবে ভেবে নিচ্ছে, এবং তাদের দুঃখ, তাদের আবেগ, তাদের বেদনা সবকিছুই একটা বাইরের জগতের সাথে ভাগ করে নিচ্ছে। সেটা কি সত্যি অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কমাতে পারে? শুনুন, প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুধু বাচ্চারা নয়, কিশোররা নয়, বাবা মা প্রত্যেকেই ইনভলভ, ডাক্তার থেকে আরম্ভ করে প্রত্যেকেই। অ্যাভারেজ দেখা গেছে যারা শিক্ষিত লোক, যাদের স্মার্টফোন আছে, 3 to 5 আওয়ার্স তাদের ফোনে কাটে। আপনি কল্পনা করুন, আমার যদি 3 to 5 আওয়ার্স ফোনে কাটে, আমি কখন বাচ্চার সাথে কথা বলবো, আমি কখন? সুতরাং বাচ্চা কাচ্চারা সোশ্যাল মিডিয়াতে অনুরক্ত হচ্ছে একটাই কারণ, দিস ইজ দেয়ার ফ্রেন্ড। তারা কিছু জানতে চাইলে জানতে পারে হয়তো এটাতে, তারা এটা থেকে এন্টারটেন করতে পারে, কারণ তার যে আসল যে ফ্যামিলি, যে পরিবার, যে সমাজ, সেখান থেকে কোনো রকম সাপোর্ট সে পাচ্ছে না। এই সাপোর্ট না পাওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি কোনো উপকার তো করছেই না, আমাদের দারুণ অপকার করছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে আমরা একাকিত্বে ভুগছি, এবং আমাদের যারা সন্তান সন্ততি তারাও একাকিত্বে ভুগছে, যে কারণে এই টিনেজার্সদের মধ্যে মানসিক অবসাদ, সুইসাইডাল টেন্ডেন্সি, সুইসাইডাল থটস অনেক বাড়ছে। একটাই কথা, কারণ দেখুন, মনের অনেক কথার উত্তর সোশ্যাল মিডিয়ায় দিতে পারে, কিন্তু একদম প্রাণের গভীরের কথা কেউ দিতে পারে না। আপনি প্রথমেই শুরু করেছিলেন রবীন্দ্রনাথ নিয়ে, আমার রবীন্দ্রনাথের উপর লেখা কয়েকটা বই আছে। রবীন্দ্রনাথ জীবনে একমাত্র আমি একটা বিখ্যাত লোক দেখেছি যে নিজের ছেলেকে লিখেছিলেন, রথি আমি ডেলিভারেটলি সুইসাইড করতে বসেছিলাম। সেটা তার নোবেল প্রাইজ পাওয়ার 1.5 বছর বাদে। নোবেল প্রাইজ পাওয়ার 1.5 বছর বাদে তার তখন কোনো অভাব নেই, তিনি তাও বলছেন আমি ডেলিভারেটলি সুইসাইড করতে বলেছেন। রবীন্দ্রনাথ জীবনে 12 থেকে 14 বার মানসিক অবসাদে ভুগেছেন, এবং তিনি তার যে ডিপ্রাইভেশন আমরা বলি, যেটা ছোটোবেলায় তিনি বারবার লিখেছেন যে আমার দীর্ঘদিন আমার মা বাবার দেখা পায়নি, বাবা বিদেশে ঘুরে বেড়াতেন, খুব কম সময়ের জন্য বাবার সাথে দেখা পেয়েছি, মায়ের তো কোলে আমরা স্থানই পাইনি, কারণ আমরা আয়ার কোলে মানুষ হয়েছি। এবং এই যে সোশ্যাল আইসোলেশন, এই যে রিজেকশন ফ্রম দ্য ফ্যামিলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকটি বাচ্চা যারা আরও বেশি সাইকোসোম্যাটিক প্রবলেম বা সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন বা এই ধরনের মানসিক কোনো রকম বৈকল্যে ভোগেন, তাদের সোশ্যাল ট্রমা, ছোটোবেলার যে
মানসিক ট্রমা প্রত্যেকের মধ্যে থাকে, পার্টিকুলারলি সেক্সুয়াল ট্রমা বলুন, বিহেভিয়ার প্রবলেম বলুন, বা মার খাওয়া, অন্যদের কাছে অপমানিত হওয়া, বন্ধুবান্ধবদের সঙ্গে বাড়ির লোকে বারবার কম্পেয়ার করা। তাই বলছি যে শিশু কিশোরদের মধ্যে আমরা যদি প্রথম থেকে এদের অবস্থান সম্বন্ধে সচেতন না হতে পারি, তাহলে রবীন্দ্রনাথ যেমন অনেকবার মানসিক অবসাদে ভুগেছেন, এরাও তেমনি ভুগবে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, রবীন্দ্রনাথ 12 বার বা 13 বার মানসিক অবসাদে ভুগলেও তার মতো ক্রিয়েটিভ লোক পৃথিবীতে খুব কম আছে। কারণ উনি একটা কথা বলতেন, আমি জানি যে এই যে রোগটা, এটা একটা সাময়িক, আমাকে এই সাময়িক এই মন খারাপটাকে বন্ধ করার জন্য আমাকে কোথাও পালিয়ে বেড়াতে হবে। তিনি পদ্মাবটে চলে যেতেন, তিনি 1 মাস 1.5 মাস চুপচাপ কথা না বলে থাকতেন, কণ্ঠ রোধ হয়ে যেত। তাই আমি প্রত্যেক বাবা মাকে বলি, আপনার সন্তান সন্ততিদের সাথে কথা বলুন, তাদের সাথে সব্যসাচী যেমন বলল, তাদের মতো হয়ে কথা বলুন, তাদের পরিবেশের মধ্যে মানুষুন। শুধু তারা খারাপ, তারা পড়ছে না, তারা ডাক্তারি, সব ছেলেমেয়ে ফার্স্ট হতে পারে না, কখনোই সব ছেলেমেয়ে ডাক্তারিতে চান্স পেতে পারে না। একদমই তাই, সত্যি। মানে আজকাল দেখতে গেলে ডক্টর মিত্র, মানে খেলার মাঠ তো হারিয়েই গেছে, এবং শিশুরা বা আমাদের কৈশোরের ছেলেমেয়েরা তারা কিন্তু বন্ধু খুঁজছে অনলাইনে। মানে এই যে মানে মাঠের মধ্যে খেলতে যাওয়া, লাটাই নিয়ে ছোটা, কোনো কিছুই, সব কিছুই প্রায় হারিয়ে গেছে। কিন্তু এই যে বন্ধুত্বের যে ভূমিকা, এই যে তারা বন্ধু চাইছে, এবং এই সময় নানান রকমের প্রশ্নের মুখোমুখি তারা হচ্ছে নিজেদের জীবন নিয়ে, শরীর নিয়ে, এবং অনেক সময় এই বন্ধুত্ব এবং প্রেম এটা তারা গুলিয়ে ফেলে। তো এই যে ধরনের রিলেশনশিপ যে ডিলেমার মধ্যে তারা রয়েছে, সেটা সম্বন্ধে আমি একটু জানতে চাই। আমি তো প্রথমেই বললাম যে এই যে বয়ঃসন্ধি বয়সটা, এই ডিলেমারই এটা বয়স। অর্থাৎ এই যে কোনটা ঠিক কোনটা ভুল, আমার সেক্সুয়ালিটিটা কি, আমি পুরুষ পছন্দ করি না মহিলা পছন্দ করি না, আমি ট্রান্সজেন্ডার নাম কি, আমি কি, এটাও বুঝে ওঠা যায় না, আমি কাজটা ঠিক করছি না ভুল করছি এটাও বুঝে। সুতরাং ইট ইজ আ টাইম ফর কনফ্লিক্টস উইদিন, ইট ইজ অলসো আ টাইম ফর কনফ্লিক্টস আউটসাইড। এই সব ব্যাপারগুলো নেই যে বন্ধু খোঁজার ব্যাপারটা। দেখুন, সোসাইটি তো চেঞ্জ হচ্ছে, স্ট্রেসের মতোই সোশ্যাল মিডিয়া ইজ হিয়ার টু স্টে। এটাকে এখন একটা এক এবং অবিচ্ছিন্ন পার্ট অফ দি লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে, যে আপনার সোশ্যাল মিডিয়া না থাকলে বিপদ, আবার সোশ্যাল মিডিয়া থাকলেও বিপদ। এবং ডক্টর সাহার কথাতে উনি একদম একটা ভেরি ইম্পর্টেন্ট কথা এখানে বললেন, যে সোশ্যাল মিডিয়া কেন অ্যাডিক্টেড হচ্ছে বাচ্চারা, বাবা মায়েদের জন্য হচ্ছে। আমি রেস্টুরেন্টে গিয়ে খেতে গিয়ে দেখেছি একটা 4টে ফ্যামিলির বাবা মা ছেলে মেয়ে, বাবা তার মোবাইলে হাঁ করে দেখে যাচ্ছে, মাও তার মোবাইলে, তো বাচ্চা দুটো করবে কি, তারাও তাদের দুটো মোবাইলে হাঁ করে দেখে যাচ্ছে। এটাকে বলি আমরা লার্নড বিহেভিয়ার। অর্থাৎ একটা অসুখের নাম দিয়ে এটার এক্সাম্পল দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। ওসিডি বলে একটা অসুখ আছে, যেখানে অনেকে অতিরিক্তবার হাত ধুতেই থাকে, অথবা একটা তালা লাগিয়ে বারবার টেনে টেনে চেক করতে থাকে। এবার তার তো অসুখ আছে, তার বাড়ির বাচ্চাটা যে ছোটবেলা থেকে বাবা কিংবা মাকে ওটা করতে দেখছে, সেও ওটা ধীরে ধীরে ডেভেলপ করে। তার অসুখটা নাও থাকতে পারে, কিন্তু তার কি হচ্ছে, সে এটাকে লার্নড বিহেভিয়ার দেখছে। অর্থাৎ মা যেহেতু করে, আমি ওটা করে করে অভ্যস্ত হয়ে যাচ্ছি। অর্থাৎ দিস ইজ লার্নিং অফ এ বিহেভিয়ার, যেটাকে সাইকোলজিক্যাল টার্মসে বলা হয় লার্নড বিহেভিয়ার। এই সোশ্যাল মিডিয়াটাও কিন্তু বাবা মায়েরদের থেকেই, আমি ডক্টর সাহা যেটা বলেন একদম ঠিক, বাবা মাকে আগে চেঞ্জ হতে হবে, বাবা মাকে আগে কথা বলতে হবে, তারপরে না সে এক্সপেক্ট করবে। কারণ বাচ্চাটার তো এটা শেখার সময়, তাকে আমি যা শেখাবো সে সেটাই শিখবে। তার হাত যদি আমি না ধরি, সে হাত ধরতে শিখবে না। আমি যদি তার সামনে রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার নিয়ে শুধু মোবাইলই করে যাই, সেও সেটাই শিখবে। এটা তার লার্নড বিহেভিয়ার হয়ে যাচ্ছে। এবার এটা ডাউন সাইডস আছে, আপসাইডস আছে। দেখুন, এডুকেশনাল সিস্টেমে সোশ্যাল মিডিয়ার প্রচুর আপসাইডস আছে, যেটাতে এখন মেনলি পোস্ট কোভিডে মেনলি এডুকেশনটা সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে শুরু যখন হয়ে গেছে, সেটার একটা স্বাদ সমাজ পেয়ে গেছে এবং সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং ডাউন সাইডস ইজ অ্যাডিকশন। অর্থাৎ যেরকম সাবস্টেন্স মিসইউজের ক্ষেত্রে হার্মফুল ইউজ অফ সাবস্টেন্স হয় আর সাবস্টেন্স মিসইউজ হয়, আবার সাবস্টেন্স ইউজ হয়। অনেকেই নেশা করেন
কিন্তু উইদিন লিমিটস, তাদের কোনো হার্মফুল অ্যাডভার্স এফেক্টস হচ্ছে না। কিন্তু যে মুহূর্তে এই সোশ্যাল মিডিয়াটা বিকামস আ মিডিয়া অফ অ্যাডিকশন, তখন হার্মফুলই হচ্ছে। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখতে চাইবো, এই যে প্রেম প্রণয়ের কথা বললেন না সোশ্যাল মিডিয়া দিয়ে, একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, যার ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে যত বেশি তার লাইফটাকে সুন্দর দেখাতে চায়, তার ভেতরে তত বেশি লাইফে কাদা, এটা জেনে রাখবেন। কারণ আপনার লাইফ যদি নর্মাল থাকে, সেটা সমাজের কাছে দেখিয়ে বেড়ানোর কোনো ইচ্ছা কিংবা দরকার ইউজুয়ালি হিউম্যান বিংদের হয় না। নিজেকে ভুল বোঝানোর জন্য, লোকে ভালো ভালো লাইক পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, এবং উল্টো খবরটাই দিচ্ছে। তাতে অ্যাডিক্টেড হয়ে গিয়ে ড্রন ইন হবেন না, যাতে বাচ্চারা বেশি হয়, তারা ভাবতে শুরু করে ওটাই জীবন, ওটাই সব কিছু, ওটাই আনন্দের, এবং আমার জীবনে কিছু হচ্ছে না। জানবেন যে ম্যাক্সিমাম লোক যারা সোশ্যাল মিডিয়ায় যতটা গলা জড়াজড়ি করে ধরে বসে ছবি দিচ্ছে, তারা নিজেদের জীবনে ততটাই দূরত্ব বজায় রাখে বলেই সোশ্যাল মিডিয়ায় ওটাকে নিজের গিল্ট ফিলিংটাকে ট্রান্সমিট করে উল্টোভাবে দেখানোর চেষ্টা করছে। সুতরাং এই কুয়োতে পা ডোবাবেন না, বিপদ এসে যাবে। সত্যি তাই, মানে এটা তো ঠিক যে শিশুরা শোনে কম এবং দেখে বেশি, এবং তারা বেশি অনুকরণশীল হয়। দর্শক বন্ধু সঙ্গে রয়েছে, একটু শুনে নিই সমস্যা। হ্যালো, নমস্কার, আমরা শুনছি, বলুন আপনার কি সমস্যা। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরও একটা সমস্যা যেটা এই বয়সে সাধারণত দেখা দেয় ডক্টর সাহা, যে বডি শেমিং। কারণ এই সময়ে একটা নতুন শারীরিক চেঞ্জেস হয়, এবং নানান রকমের চেঞ্জের মধ্যে সেই চেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে পারা। কেউ লম্বা হচ্ছে, কেউ অতটা লম্বা হচ্ছে না, কেউ মোটা হচ্ছে, কেউ মোটা হতে পারছে না, বা কারোর গায়ের রং ফর্সা, কারোর নানান রকমের। এই সমস্যাগুলো কিভাবে ডিল করবে তারা? দেখুন, এগুলো প্রথম কথা হচ্ছে, আমি কারোরও মোটা নাককে তো সরু করে দিতে পারবো না, কোনো কালোকে ফর্সা করে দিতে পারবো না। সো এটা একটা খুব কমন সমস্যা। আয়নার সামনে দাঁড়িয়েই থাকে সারাদিন, আমার নাকটা যেন একটু মোটা, আমার এই জায়গাটা যেন একটু বেঁকে গেছে, অথবা কেউ ভয় আয়না দেখতে চায় না। তো দেখুন, আন্ডারস্ট্যান্ড করে তাকে বুঝতে হবে, যে তাকে বোঝাতে হবে যে এগুলো তোমার একটা মানসিক সমস্যা হচ্ছে। এগুলো তোমার কালো রং আমরা ফর্সা করতে পারবো না, তোমার একটু বেঁকে যাওয়া নাক। এসে বলে সোজা নাক একটু বেঁকে গেছে না ডাক্তারবাবু? আরে মা বাবা বলে, ডাক্তারবাবু দিনে 100 বার, মা আমার নাকটা বেঁকে গেছে, সোজা করে দাও। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় গেছি, নাকের ডাক্তারের কাছে গেছি, হয় না। এগুলো দেখুন, আমরা তো এগুলো হট করে সারাতে পারবো না, আমাদের এগুলো বোঝাতে হবে, বাবা মাকে বোঝাতে হবে। আর একটা জিনিস আমরা বারবার বলি, যে এই কিশোর বয়সে কিন্তু মানসিক অবসাদ ইটস ভেরি কমন। অ্যাংজাইটি এবং মানসিক অবসাদ, আমরা অ্যাংজাইটিতে কতটা ইম্পর্টেন্ট দিচ্ছি না, কারণ অ্যাংজাইটি আলটিমেটলি ইজ এ স্টার্টিং পয়েন্ট অফ ডিপ্রেশন। তাই আমরা বলি যে অল্প, আর এই বয়সে একটা অদ্ভুত মজা আছে, খুব অল্প বিস্তর মানসিক অবসাদের ওষুধ দিলেই কাজ হয়। তার সাথে একটু মা বাবার বোঝানো, এই কাউন্সিলিং আপনারা বলেন না, আপনি আমাকে বলুন, শহর কলকাতা ছাড়া আপনি পশ্চিমবঙ্গের আর কোন শহরে কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে? থাকলেও কজন আসেন? তাই আমরা বলি, ফ্যামিলি মেম্বার্স, পার্টিকুলারলি পেরেন্টস আর দাদু দিদা যদি থেকে থাকে বাড়িতে, বা অন্য কোনো সিনিয়র মেম্বার থেকে থাকে, তাদের দায়িত্ব নিতে হবে বোঝাবার ব্যাপারটাতে। বারবার হয়তো একবার বোঝালে হবে না, 10 বার বোঝাতে হবে। আমাদের সত্যি একদমই তাই। দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, সেই ঝড়ের আশ্রয় কিন্তু বাবা মারাই আলটিমেটলি হয়ে দাঁড়ায়। সমস্যাটা একটু শুনে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন, আমরা শুনছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা শুনছি। দয়া করে আপনার টিভির ভলিউমটা যদি মিউট করে দেন। বলছিলাম যে আমার ছেলের বয়স 18 বছর, দিন রাত খালি কার্টুন দেখে, কি করা যায়? বেশ, আপনি শুনতে থাকুন। ডক্টর মিত্র, সে সারাদিন কার্টুন দেখছে, এই প্রসঙ্গটা নিয়ে উনি জানতে চান যে এটা কিভাবে ডিল করবে। আমার মনে হয় এখানে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে, এটা কি ওর অ্যাডিকশনে দাঁড়িয়ে গেছে, নাকি কোনো
ডক্টর শাহ যেটা বললেন অসুখে দাঁড়িয়ে গেছে। অনেক সময় দেখা যায় ওসিডি জাতীয় অসুখে একই জিনিস বারবার করার একটা প্রবণতা এসে যায়, তো সেটাও হতে পারে। 2 নম্বর, এই যে কার্টুন দেখা, স্ক্রিন টাইম যা কিছুই দেখুক, 18 বছর বয়সে যদি কার্টুন সে দেখতে থাকে, যেটা ইউজুয়ালি কম বয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত, তার এখন মোটামুটি ক্লাস 12 কিংবা কলেজে ঢোকার সময় সে কার্টুন দেখতে থাকলে কিন্তু তার একটা অ্যাসেসমেন্ট করে নেওয়াটা দরকার। অর্থাৎ সে এই বয়সে কেন তার থেকে ছোট বয়সের যাদের করা উচিত সেটা করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাকে কিন্তু কাউন্সেলিংয়ে নেওয়াটা দরকার, কারণ তার বোঝানোটা, যেটাকে বলে আমরা বলি সাইকো এডুকেশন, অর্থাৎ ডাক্তার কিংবা সাইকোলজিস্টের কাছে গিয়ে তার বোঝাটা দরকার যে স্ক্রিন টাইম কতটা হার্মফুল, কতটা করা যায়, কতটা করা উচিত না। এই সাইকো এডুকেশনটা দেখুন, একে ধমকে টমকে হয় না, এইগুলো বাচ্চারা মানে না। পার্টিকুলারলি বয়সসন্ধিতে আপনি যদি অপোজ করেন তার আরও হিতে বিপরীত হবে। সুতরাং জিনিসটার যে সায়েন্টিফিক একটা বেসিস আছে, যে এত সময় 24 ঘন্টার মধ্যে স্ক্রিন টাইমের বেশি থাকা উচিত না, যেটা এই বয়সে হচ্ছে 2 ঘন্টা পার 24 আওয়ার্স, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে কার্টুন দেখার অ্যাডিকশন যদি থেকে থাকে, সেটাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিয়ে কিন্তু ঠিক করা যেতে পারে, অর্থাৎ তার চিন্তাধারাটা বদল করা যেতে পারে। 3 নম্বর, ওসিডি আছে কিনা সেটাকে দেখে নেওয়াটা দরকার। সর্বোপরি পুরো অ্যাসেসমেন্ট করে বাচ্চাটার কোন জায়গায় প্রবলেম হচ্ছে এবং সেই প্রবলেমটা রেকটিফায়েবল থ্রু মেডিকেশনস নাকি কাউন্সেলিং, এই জায়গাটায় আমাদের আসতে হবে। যদি ওষুধের প্রয়োজন হয় তাকে ওষুধ খেতে হবে, এবং যদি দেখা যায় না শুধু থেরাপি দিয়ে তাকে সাইকো এডুকেট করে, তাকে সিবিটি করে তার অ্যাডিকশানটা ছাড়িয়ে দেওয়া গেল, তাহলে সেটাই করতে হবে। এবং এর মধ্যেখানে যেটা আমি প্রথমবার বললাম, যে বাচ্চাটার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ইন্টেলিজেন্স বলুন, সোশ্যাল আইকিউ বলুন, সোশ্যাল ইকিউ বলুন, কতটা, সেটা মাপার একটা টুলস আছে, সেইটা দিয়ে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দিয়ে সেটাকে মাপাতে হবে। তারপরে এটার উত্তরগুলো পরিষ্কারভাবে দেওয়া যাবে যে আপনার ছেলের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। বেশ, খুব সুন্দর আপনি বুঝিয়ে দিয়েছেন। ডক্টর সাহা, আপনার কাছে আসে আরও একটা সমস্যা নিয়ে, কি আজকাল আমাদের এই সন্তানরা কি খানিকটা একটা এসকেপিস্ট অ্যাটিটিউড দিচ্ছে, পালিয়ে যেতে চাইছে। আরও আলোচনায় যাব, কিন্তু দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে ফোনের অপেক্ষায় রয়েছেন, একটু সমস্যা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা আমরা শুনতে চাই। আচ্ছা, আমার বাড়িতে একটা 26 বছরের মেয়ে আছে। এখন তার কিছু কিছু সমস্যা, বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে খুব ডিপ্রেশন আছে, স্লিপলেসনেস আছে, ঘুমোতে পারে না, আরো অনেক টেনশন আছে, একটু নিজের উপরে খুব সন্তুষ্ট নয়। আর বায়োলজিক্যাল এজ আর মেন্টাল এজের মধ্যে কিছুটা তফাৎ আমরা দেখতে পাই। বাড়ির পরিবেশটা অতটা সুন্দর নয়। তবে আরেকটা বার ওকে আমি পেটের ডাক্তার দেখাতে, হজম হয় না বলে পেটের ডাক্তার দেখাতে গিয়ে ওনারা বললেন যে আপনার একটা সাইকিয়াট্রিস্ট দেখান, তাহলে আপনার উপকার হবে। এখন সাইকিয়াট্রিস্ট দেখাতে গিয়ে যেটা হলো, উনি প্যারাক্সিটাইন 12.5 আর ক্লোনোজোপাম, এটার একটা কম্বিনেশন ড্রাগ দিয়েছিলেন, ল্যাপটা বলে। সেটা খাওয়ার পরে এত রিপারকাশন হলো, তারপরের দিন 2 দিন খেয়েছিল মাত্র, এমন হলো সারাদিন, তারপরে হাইটাই তুলে ভয়ঙ্কর অবস্থাটাতে আমাকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হলো। ওই বিআইএনএ তারা ওই কিছু প্রেসক্রিপশন দিলেন। তারপরে এখন লোকালি একজন ছিল, তাকে দেখাতে তিনি ওলিয়ান্স প্লাস দিয়েছেন। এখন ঘটনা তো 7 দিনের মধ্যে, সবটাই 7 দিনের মধ্যে ওলিয়ান্স প্লাস। আগেরটা যেহেতু এই ধরনের রিপারকাশন হয়েছে, আমরা কোনো ওষুধই দিচ্ছি না, আমরা বন্ধ রেখেছি। তো ওদের আমি জিজ্ঞেস করেছিলাম যে জ্যাপটা থেকে কোনো সমস্যা হয়েছে নাকি, বলে না জ্যাপটা থেকে হয়নি, অন্য কিছু থেকে হয়তো হয়েছে, কিন্তু সমস্যাটা সাংঘাতিক হয়েছিল। এখন কথা হচ্ছে যে কি করব আমরা, ওষুধ কি ওলিয়ান প্লাস, এখানে লোকাল একজন ডাক্তার, ওনাকে আমি তো বুঝে পারছি না। প্রথম কথা হচ্ছে যে আমরা এভাবে আপনার কথা শুনে তো ওষুধ ঠিক করতে পারি না। আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছিল আমরা খারাপ একটাও বলছি না, এবং যে পরিমাণে ওষুধের রিয়াকশানের কথা আপনি বলছেন সেগুলো অতটা ঠিক নয়। অনেক সময় আমরা দেখেছি বাড়ির লোক যদি মুখ একটু শুকিয়ে যায়, তাতে এত ঘাবড়ে যায় হাসপাতাল নিয়ে গিয়ে ছোটে। আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার মেয়েটি অনেক রকম ডিপ্রেশন আছে বলছেন, তার একটু
বুদ্ধি কম আছে বলছেন, তার একটু আপনার বাড়ির পরিবেশ সুন্দর নয় বলছেন, এবং আপনারা সকলে অত্যধিক মানে ব্যস্ত লোক বা চিন্তিত লোক, ওর একটু চুন থেকে পান খসলে আপনারা লাফালাফি শুরু করেন। কিন্তু এই যে অ্যাডমিশন করলেন, কেউ কিন্তু আপনাকে বলেনি বিরাট কোনো কিছু। একটা ওষুধ খেলে 1-2 দিন একটু ঘুম বেশি হতে পারে, ঘাবড়াবার কিছু নেই। আপনি নিশ্চিন্তভাবে ডাক্তার দেখান। আপনাদের একটাই কথা, ডাক্তার দেখাবেন, অসুবিধাটা তাকেই জানাবেন। এমন কোন ওষুধ দেওয়া হয়নি আপনাকে যেটুকু শুনে আমরা বুঝলাম যে অত বিরক্ত হতে হবে আপনাকে। আপনি দেখান। আমরা আপনার মেয়ের যে অসুবিধার কথা বললেন কতটা ভালো হবে সেটা আমরা বলতে পারছি না, বাট ডাক্তার দেখান। ডাক্তারে একজন ওষুধ দিয়েছে, তার ওষুধ খেয়ে অসুবিধা হলে নিশ্চয়ই তাকেই জানাতে হবে। আপনি হঠাৎ করে হাসপাতালে ভর্তি করে বিরাট কাণ্ড করলাম, এটা বাড়ির মধ্যে একটা ফ্যান্টাসি থাকে, একটা হিস্টেরিক্যাল বিহেভিয়ার থাকে। যতটা না থাকে পেশেন্টের, বাড়ির লোকের তাতে বেশি থাকে। একটা অল্প কিছু নিয়ে বিরাট লাফালাফি করা। আপনি নিজেই বলছেন আপনার অনেকগুলো সমস্যা রয়েছে ছেলের, মেয়েটির। ইনসমনিয়া রয়েছে, ডিপ্রেশন রয়েছে, তার একটু বুদ্ধি কম রয়েছে বলছেন, তার পরিবেশ সুন্দর নয় বলছেন। সেখানে ডাক্তার দেখিয়েছেন, অসুবিধা হয়েছে, সেই ডাক্তারকে আবার বলুন এমন কোনো সমস্যা নয়, এটা কিছুটা নিশ্চয়ই মিটবে। আমি একদম ওই কথা থেকে টেনে বলছি। দেখুন, আপনাকে এইটুকুনি জানতে হবে, আগের যে ভদ্রলোকের কথা বলছিলেন যার মেয়ের এই অসুবিধাটা, যে এক একটা ওষুধ এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকমভাবে বিহেভ করতে পারে। ডাক্তারদের কিন্তু সবসময় চেষ্টা করে যে বেস্ট ওষুধটা প্রথমেই দিয়ে দেওয়ার, যাতে কোনো ডাক্তারই তার চেষ্টা করবে না যে তার ওষুধ থেকে সাইড এফেক্ট, কার সাইড এফেক্ট হবে কার না হবে এইটা অ্যাসেস করা ইজ ইম্পসিবল। কারণ এই প্যারক্সেটিন যে ওষুধটা দিয়েছে সেটা থেকে কিন্তু হাজার হাজার লোক সুস্থ হয়ে যাচ্ছে, আবার এইটা থেকে আপনার মেয়ের অসুবিধা হয়েছে। এবং ডক্টর হিরণময় সাহা যেটা কথাটা বলেন একদমই ঠিক। এইটা অনেক সময় ফ্যামিলিরা খুব এনমেস্ট হয়ে যায় এবং তারা ওভার রিয়্যাক্ট করে। এই ওষুধ যে 3টের কথা বলেছেন সবকটাই ভালো ওষুধ, কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম অ্যাকশান কিংবা রিয়াকশান হতে পারে। আপনার মেয়ের ক্ষেত্রে হয়েছে বলে আরও যে সবার ক্ষেত্রে হচ্ছে তা না। আবার এমন ওষুধ থাকবে হয়তো আপনার যেটাই উপকার হচ্ছে সেটা অন্য। এইগুলো হিউম্যান বডি এত কমপ্লেক্স, এত ডিফারেন্ট যে এক্স্যাক্ট জিনিসটা ইমিডিয়েটলি করাটা প্রথমবারই খুব মুশকিল এবং একটু টাইম লাগে, একটু ধৈর্য লাগে। আর নার্ভের ওষুধের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো নার্ভের ওষুধ নার্ভের মধ্যে ঢুকতে হলে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। সেই ধৈর্যের পরীক্ষাটা একটু ফ্যামিলিকে দিতে হয়। আমরা মানে যেহেতু নানান রকম ডিপ্রেশনের কারণ, ফেলিয়ার এটাও একটা বড় ডিপ্রেশনের কারণ আমাদের কিশোরদের বা কিশোরীদের মধ্যে। এবং এই যে একটা ধরুন একটা খারাপ ফলাফল কিংবা একটা সম্পর্কের ভাঙন কিংবা একটা সমালোচনা, এগুলোর মুখোমুখি তারা হতে পারছে কিনা এবং তারা কতটা মানসিকভাবে সেটার জন্য তৈরি হয়ে রয়েছে ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করার জন্য, নাকি তারা পালিয়ে যেতে চাইছে, এসকেপ করতে চাইছে, সে ব্যাপারে ডক্টর মিত্র আপনি একটু কিছু বলুন, তারপর আমরা ডক্টর সাহার কাছে যাব। দেখো সৈনী, সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় অ্যাজ আ ডাক্তার, আমি পিতাও বটে, আমার এক ছেলে এক মেয়ে, আমার যেটা মনে হয় আজকালকার বাবা মায়েদের মধ্যে অ্যাকসেপ্টেন্স অফ ফেলিয়ারটাকে আগে শেখানো উচিত, তারপর অ্যাকসেপ্টেন্স অফ সাকসেস। কারণটা হচ্ছে ফেলিয়ার যে অ্যাকসেপ্ট করতে পারবে না, এই যে ডেভেলপমেন্টাল সাইকোপ্যাথোলজির কথা বললাম, সেখানে হয় কি, এই যে ফেলিয়ার অ্যাকসেপ্ট না করতে পেরে পেরে সেলফ এস্টিম মানুষের চলে যায়। সেলফ এস্টিম চলে যাওয়া মানে সে সমাজ থেকে দূরে চলে আসে, সমাজ থেকে দূরে চলে আসা মানে সে নিজেকে ডিজেক্টেড ফিল করে এবং নিজের ডিসেকশন শুরু করে, অর্থাৎ মানসিকভাবে নিজেকে অপরাধ বোধ শুরু হয়। এখান থেকেই আসে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং ধীরে ধীরে সোশ্যাল ল্যাডারে পরপর পড়ে যায়। সুতরাং অ্যাকসেপ্টেন্স অফ ফেলিয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাকসেপ্টেন্স অফ সাকসেস। এই জায়গাটা কিন্তু আমাদের সমাজের যে এখন প্রেজেন্ট কনস্ট্রাক্টটা সেইটাকে বুঝতে হবে এবং এইটা কিন্তু স্কুলেও পড়াতে হবে, বইয়ের মধ্যেও আনতে হবে, টিচারদেরকেও এডুকেট করতে হবে এবং প্যারেন্টাল এডুকেশন ইজ আ মাস্ট, যে ফেলিয়ার ইজ দ্য রুল, সাকসেস ইজ অ্যান অল্টারনেটিভ। সুতরাং এই যে আমরা বলি না এই সময় এটা এত বেশি স্ট্রেসফুল, কারণ এই সময় নানা রকম পরীক্ষা আসে, কম্পিটিটিভ পরীক্ষা, এই সেই হেন তেন, তো এটাকে আমরা র্যাট রেস বলি। এবার হচ্ছে কি, অনেকেই বলে দেবে এই র্যাট রেসে পার্টিসিপেট করো না, কিন্তু ভাই র্যাট রেসে যেরকম পার্টিসিপেট
করলে সাকসেস ইজ নট অ্যাসিওর্ড, তেমনি র্যাট রেসে পার্টিসিপেট না করলে তো ফেলিওরটা অ্যাসিওর্ড। আজকে যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং যে কোনো পরীক্ষায় ঢুকতে হলে সেই যদি ছেলেটা র্যাট রেসে পার্টিসিপেটই না করলে তার মানে সে তার ফেলিওরটা হলো। পার্টিসিপেট করতে হবে, পার্টিসিপেশন ইজ দ্য মেইন ইস্যু। সুতরাং সেখানে দুটো জিনিসই থাকবে, সাকসেসও থাকবে, ফেলিওরও থাকবে। ফেলিওরের সাইকোলজিক্যাল অ্যাকসেপ্টেন্সটা তৈরি হতে হবে, কারণ ওই একই কথা, মাকড়সার জাল বেয়ে বেয়ে উঠতে উঠতে 8 বার ট্রাই করার পরে সে ঠিক উঠতে পেরেছিল, কিন্তু প্রথমবারের ফেলিওরে সেই মাকড়সা যদি না উঠতে পারত এবং হাল ছেড়ে দিত, সে কিন্তু জলে ডুবে মারা যেত। সুতরাং লেট আস অ্যাকসেপ্ট failures as the first, second or the third pillars of a would-be success. আমার এটা মনে হয়। একদমই তাই। রবার্ট ব্রুস আমাদের একটা চিরন্তন একটা এক্সাম্পল হয়ে প্রত্যেক শিশুর জন্য বা কৈশোরের জন্য থাকবেই। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যা জেনে নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনার সমস্যাটা বলুন, আমরা শুনছি। হ্যালো, হ্যালো, আমরা শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আমরা আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ নমস্কার, আমি মিঠু রায় বাগুইহাটি থেকে বলছি। নমস্কার, আপনার টিভির ভলিউমটা যদি মিউট করে দেন এবং আপনার সমস্যাটা হ্যাঁ, আমি একদমই মিউট করে দিয়েছিলাম। তো আমি একটা সমস্যা হ্যাঁ, তো আমার ছেলে এই 15 বছর বয়সে, 15 বছর, তো ওর একটা সমস্যা, ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সবার আগে ওই একটি মেয়ে ভালোবাসায় বলতে পারেন একদম পাগলের মতো হয়ে গেছে। তো একটা কথা, আমি রিসেন্ট ওর নানা রকম বিহেভিয়ার চেঞ্জ দেখাতে আমি বাড়িতে একজন জ্যোতিষী ডাকি। তো জ্যোতিষী আনফর্চুনেটলি ওর সামনেই বলে দেয় ওর তো লেখাপড়া হবে না, ওকে একাডেমিক লাইনে ও পড়াশোনা হবে না। ওর এমনিতেও ও যথেষ্ট ব্রিলিয়ান্ট, ও বুদ্ধিমান, সব দিক দিয়ে ঠিক আছে, ওর পড়াশোনা রেখাটাও খুব ভালো, কিন্তু ওকে পড়াশোনা লাইনে হবে না, পড়াশোনাটা ও বেশি দূর এগোবে না। তো তারপর থেকে ওর একটা অদ্ভুত চেঞ্জ, ও বইয়ের সাথে একদম ডিটাচ হয়ে গেছে। ও বলছে যে আমার তো লেখাপড়া হবে না, আমি তাহলে আর পড়াশোনা করবো না। হ্যাঁ, এই একটা প্রধান সমস্যা। আরেকটি সমস্যার কারণ হচ্ছে ও ঘুরছে ফিরছে আয়নার সামনে, ঘুরছে ফিরছে আয়নার দিকে দেখছে, দিনের মধ্যে 10-15 বার অন্তত মুখ ধরে নানা রকম এই হলুদ, এই চালের গুঁড়ো, এটা সেটা বরফ থেকে মুখে মাখছে। আর কিছুক্ষণ আগে একটা প্রশ্ন উত্তর আমি দেখছিলাম যে আমার নাকটা বাঁকা কেন, ও ঠিক ওরও সেই একই সমস্যা যে আমার ভ্রুটা কেন তীর ধনুকের মতো, একটু ট্যাচা টাইপের, আমার ভ্রুটা কেন তোমাদের মতো স্ট্রেট না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভীষণ ভাবে ও সচেতন হয়ে উঠছে দিন দিন। হ্যাঁ, তারপরে তো মেয়েটির সমস্যা তো ডক্টরবাবু পড়েছি আমি, যে ওর থেকে তো ছাড়াতে গেলে বলছে যে একদম ওই দিকে তোমরা ভাববেই না, ওটা আমার পক্ষে পসিবল না। তো দিনের দিন আমাদের বাড়িতে ডে বাই ডে অশান্তি বেড়েই যাচ্ছে। আর এদিক থেকে আমাদের ডাক্তারবাবু যে রাতের ঘুম উঠে গেছে, আমরা যে একটা কি প্রবলেমের মধ্যে ফেস করছি, এদিকে পড়া বন্ধ, এদিকে ওর একটা বাহ্যিক সম্পর্ক তৈরি হয়েছে, এদিকে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিশাল তুমুল অশান্তি চলছে। যদিও আমরা আজকে বয়স সন্ধিক্ষণ নিয়ে আলোচনা করছি, 26 বছরের ছেলে সে প্রেম করছে পাগলের মতো, 15 বছরের ছেলে প্রেম করছে পাগলের মতো। একটা কথা মনে রাখবেন যে আমরা যারা প্রেম করি, প্রত্যেকটা মানুষ 100 জন প্রেম করি, সাকসেস হয়ে 1 জন, সো 99 জন ফেইলিওর থাকবেই। সেটা আপনাদের বুঝতে হবে। সেটা বোঝার মানে এই নয় যে বাড়িতে জ্যোতিষী রেখে বোঝাতে হবে যে কী, কারণ আমি মাফ করবেন, আমি জ্যোতিষী সাহেবরা আমাকে ক্ষমা করবেন, ওইটা দিয়ে ঠিক মানুষকে বোঝানো যায় না। কারণ জ্যোতিষী বলে দিলেন ও লেখাপড়া হবে না আর হবে না, এটা কখন হতে পারে? কখনো পৃথিবীতে অসংখ্য ছেলে মেয়ে যারা কত কঠিন কঠিন অসুখে ভুগেছে, মানসিক অসুখে ভুগেছে, শারীরিক অসুখে ভুগেছে, অনেকে আশা ছেড়ে দিয়েছে। এবারও দেখেছেন আপনারা, একটা নিট এক্সাম দিয়েছে একটা মেয়ে, তার একটা বিরাট অপারেশন হয়েছে, তারপর সেই তাকে স্ট্রেচারে করে গিয়ে ব্যবস্থা করে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী একজন ব্যবস্থা করেছিলেন, সে দিয়েছে। সুতরাং ব্যাপারটা নিজেদের বুঝতে হবে, ওকে বোঝানো ছাড়া তো কোনো উপায় নেই। আর প্রেম করছে পাগলের মতো, আপনারাও পাগল হয়ে যাচ্ছেন, ওরাও পাগল হয়ে যাচ্ছেন। আসলে বোঝালেও মাঝখানে কেউ নেই। আসলে আপনারা নিজেরা একটু
শান্ত হয়ে ঠান্ডা মাথায় বুঝুন, কারণ আপনাদের বোঝানোর লোক হচ্ছে জ্যোতিষী, সেটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না। এই জায়গাটা নিজেদের একটু বুঝতে হবে। আরও আমরা শুনবো আর একজন দর্শক বন্ধু একটু রয়েছেন সঙ্গে সমস্যাটা নিয়ে। আচ্ছা, আপনি একটু যদি বলে নেন ডক্টর মিত্র। হ্যাঁ, আমি এখানে তিনটে কথা বলবো। এক হচ্ছে জ্যোতিষীর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো ছেলের মনে কিন্তু এটা একদম একটা ইমপ্রিন্ট হয়ে বসে গেছে। আমি যেটা সাজেস্ট করব কয়েকটা জিনিস। একটা হচ্ছে আপনারা অফিসিয়ালি একটা আইকিউ টেস্ট করান। তাতে এই জন্য বলতে চাইছি, জ্যোতিষী কি দেখে বলেছে না বলেছে আমি জানি না, আমি ডাক্তার সায়েন্সের লোক, সুতরাং আমি বলতে পারবো না। এক নম্বর। দু নম্বর হচ্ছে এই আইকিউ টেস্টটা করালে কি হবে জানেন তো, জ্যোতিষী যদি এরকম বুঝে থাকে যে ওর হয়তো বুদ্ধিমত্তাটা কম হেন তেন, সেটার ক্ষেত্রে বলে থাকে, তার একটা চিকিৎসার জায়গা এসে দাঁড়াবে। দু নম্বর, আইকিউ টেস্টটা করালে আপনার ছেলের কিন্তু যদি ভালো একটা আইকিউ দেখে, ওর এই ইমপ্রিন্ট যেটা জ্যোতিষী সাহেব করে দিয়েছেন সেটা ভেঙে যাবে, এবং সেটা হবে একটা উপায় যে বাবু দেখো তোমার আইকিউ এত ভালো, সুতরাং এই জায়গাটায় তোমার এই ভদ্রলোক ভুল বলেছেন এবং সেটাতে ভরসা করার কোনো জায়গা নেই। দু নম্বর হচ্ছে এই যে বারবার মিরারে দেখছেন, এবং ডক্টর সাহাও যে একটু আগেই কথাটা বললেন, এটাকে আমরা বলি বডি ডিসমরফিক ডিসঅর্ডার, অর্থাৎ নাকটা ব্যাকা, কানটা বড়, চুলটা এই সেই হেন তেন, এইটা ইজ আ পার্ট অফ এ ডিপ্রেশনের স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে পড়ে। অর্থাৎ এটা কিন্তু ওষুধ দিয়ে খুব ইজিলি কিউরেবল হয়ে যায়। 3 নম্বর, আপনার যে নিজের পরিবারের মধ্যে আপনার অ্যাকচুয়ালি আমি খুব ফিল করতে পারছি যে কতটা কষ্টের মধ্যে আপনারা সবাই আছেন। আমি সেই জন্য সাজেস্ট করব যে আপনারা ফ্যামিলি কাউন্সেলিংয়ে যান, ছেলেটিকেও পাঠান এবং বাবা মা দুজনে যান। কারণটা হচ্ছে এটার মধ্যে আপনারা এনমেস্ট হয়ে গিয়ে একখানা ভীষণ ভয়ঙ্কর জায়গার দিকে যাচ্ছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং দয়া করে আপনারা আপনার লোকাল ডাক্তারবাবুদের হেল্প নিন, সাইকোলজিস্টের হেল্প নিন, আইকিউটাকে মাপান, এবং এই ক্রোনোলজিক্যালি এই জিনিসটা করলে কিন্তু 1, 2, 3 তিনটেরই সমস্যার সমাধান হতে পারে। বেশ, যথেষ্ট আপনি বলেছেন, এবং সত্যি তাই। আমাদের মানে ইন্সপিরেশনাল কথা, গল্প আরও তাদের মনকে সাহস যোগাতে হবে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, আরও একটু সমস্যা শুনে নেব। হ্যালো, নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। আমার মুখ সারাদিন মোবাইলে আবদ্ধ থাকে, মানে পড়াশোনা থেকে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এবার পড়াশোনার রেজাল্ট খারাপ হয়, তখন আমাদের কিছু বলতে চাই আমরা সাথে কেমন একটা রুট বিহেভিয়ার করে, মানে কোনো একটা মানে সম্পূর্ণ ঠিকঠাক নেই। এটা করতে আমার কিভাবে রেস্ট্রিকশন করা যাবে, কিভাবে করা যায়, ব্যাপারে সত্যি একান্নবর্তী পরিবারের আমাদের যে একটা কনসেপ্ট ছিল সেটা এখন ভেঙে গেছে, এবং সন্তানরা স্বভাবতই একা হয়ে পড়েছে। ডক্টর সাহা, আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, সমস্যাটা জেনে দুটো প্রশ্নের আমরা একসাথে আলোচনা করব। হ্যালো, নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমার একটা প্রবলেম হচ্ছে, মেয়েকে নিয়ে, বয়স 15-16, ও বেশিরভাগ সময় ঘরের দরজা বন্ধ করে থাকে, আর মানে খাবার সময় আসে, কিন্তু বেশিরভাগ সময় বন্ধু বান্ধবের সঙ্গে থাকে এবং ঘরের দরজা বন্ধ করে থাকে। এই ব্যাপারটা থেকে আমি কিছুতেই ওকে মানে আমাদের সঙ্গে একসঙ্গে নিয়ে আসতে পারছি, কি করা যায়? শুনুন, প্রথম কথা হচ্ছে, প্রথম জনকে বলি যে মোবাইল ব্যবহার করে কিভাবে কমানো যায়। দেখুন, মোবাইলটা আমরা কিনে দিইনি, ও নিজেও কিনে নিই, আমরা বাড়ির লোক তাকে দিয়েছি। সো বাড়ির লোকের এটা দায়িত্ব তাকে মোবাইল দেখানো কমানোর কীভাবে কমানো যায় সেটা ব্যবস্থা করাটা বাড়ির লোকের দায়িত্ব। এটা কোনো ডাক্তার দিয়েও হবে না, তাকে বোঝানো দরকার যে এতক্ষণ মোবাইল দেখাটা ভালো নয়, এবং সে আপনাদের সহচর্য পাচ্ছে না বলেই আরও বেশি মোবাইল দেখছে, বন্ধুবান্ধব নেই, একা থাকে। দ্বিতীয় যিনি প্রশ্ন করেছেন, 15-16 বছরের একটা মেয়ে দরজা বন্ধ করে থাকে, সে কিন্তু বন্ধুবান্ধবদের সাথে মেশে। আমার মতে তার একটা কোনো মানসিক সমস্যা রয়েছে, যে কারণে, নইলে দেখুন 100 জন মেয়ের মধ্যে যদি 90 জন বা 95 জন ঘরে বন্ধ না করে থাকে, আর আপনার মেয়ে যদি দরজা বন্ধ করে থাকে, নিশ্চয়ই এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আপনি স্থানীয় কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করুন, অথবা মনোরোগ বিশেষজ্ঞের সাথে, অথবা নিজে মেয়ের সাথে খুলে কথা বলুন। আপনারা অনেক সময় ভয়ে কথা বলেন না বলে মেয়েরা, ছেলেরা অভিমানে বাবা মার সাথে কথা বলতে চান না। এই অভিমানটা দূর করে তার মতো হয়ে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করুন যে মা, তুমি কেন ঘরের মধ্যে বসে আছো, তোমার কি দরকার। শুধু তাই নয়, সে ঘরের দরজা জানলা বন্ধ করে বসে থাকে, এটা অ্যাবসলিউটলি স্বাভাবিক নয়। এই অস্বাভাবিকতা দূর করতে পারে বাড়ির লোক, তার সাথে
কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা স্থানীয় ডাক্তার বা যারা পাড়া প্রতিবেশী কিছু তারা যারা ওর ভালো চায় তারা সকলে মিলে এর সমাধান করা দরকার। বেশ, আমরা আরো আলোচনায় ফিরে যাব। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনার সমস্যাটা যদি বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ নমস্কার। আমি বলছিলাম যে আমার দিদির মেয়ে, সে মোবাইল খুব মোবাইল দেখতে থাকে সবসময় মোবাইল কাড়িয়ে নিলে, 26 বছর বয়স, মোবাইল কাড়িয়ে নিলে সে মাকে ধরে মারে, ছুড়ে দেয়। তাই জন্য কাউন্সিলিংও করা হয়েছে অনেকবার, অনেক জায়গা থেকে, তাও তার পরিবর্তন নেই। সবসময় সে মারধর করতে থাকে। আর তার ফেসবুকে তার অনেক ছেলে বন্ধু, তার বিয়ের জন্য একটা ঠিক করা হয়েছিল, কিন্তু সে কিছুদিনের পরেই সে চেঞ্জ, অন্য আর একটা ছেলে। তো এরকম কি সংশোধনের সম্ভবত বোঝা যাচ্ছে এই ধরনের সমস্যা অনেক রয়েছে। আমরা নিশ্চয়ই আলোচনা করব। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ ম্যাডাম নমস্কার। নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। আমার হাঁটুর প্রবলেম ম্যাডাম। আচ্ছা, সম্ভবত উনি হাঁটুর প্রবলেম, আমি উনি হাঁটুর সমস্যা নিয়ে আমরা নিশ্চয়ই এটা নিয়ে পরে আলোচনা করব পরের এপিসোডে। এটা একটা অত্যন্ত দুঃখজনক যে আমরা মানে শিশুরা একটা সময় বা এই অ্যাডোলেসেন্স বাচ্চারা এরা কিন্তু একটা পিয়ার গ্রুপ খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং কীরকম ভালো বন্ধু, খারাপ বন্ধু, মাঝারি বন্ধু, এটা তাদের অনেকটাই জীবনটাকে ডিকটেট করে। এবং এই যে মোবাইলে যে বাচ্চাটি রয়েছে, এতটা এনগ্রসড হয়ে রয়েছে, সেটাও তার জীবনে একটা কারণ যে সে বন্ধু কোথাও না কোথাও খুঁজছে। এই বন্ধুত্বের ভূমিকা বা এই সমস্যাগুলো আমরা কিভাবে মোকাবিলা করব? দেখো সোহিনী, এখানে বলতে হবে যে অস্ট্রেলিয়াতে কিন্তু এখন একটা এজের তলায় মোবাইল ব্যবহার বন্ধ করে দিয়েছে। কারণটা হচ্ছে এই যে প্রশ্নগুলো আসছে, দেখো 10টার মধ্যে 8টা প্রশ্নই মোবাইল মোবাইল মোবাইল। সুতরাং এই মোবাইলগুলোকে হয় জলে ফেলে দিতে হবে, নাহলে কোম্পানিকে মোবাইল তৈরি করা বন্ধ করে দিতে হবে। সেই জায়গাটা যখন হচ্ছে না, অস্ট্রেলিয়াতে এখন যেটা করেছে যে ওরা একটা বয়সের তলায় মোবাইল ইউজ করতে দেবে না, লিগালাইজ করে, মানে ইললিগাল করে দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে মদ খাওয়া যেরকম ইললিগাল, তেমনি ইললিগাল করে দিয়েছে। এবার সেইটা দেখা দেখি ইউকেও তাই করেছে, অর্থাৎ ইংল্যান্ডও কিন্তু তাই করেছে। সুতরাং কোথাও না কোথাও এই জায়গাটা এবার আসতে হবে, কারণ এটা এত লাগাম ছাড়া হয়ে গেছে যে এখানে কিন্তু সোশ্যাল ইম্প্যাক্ট এসে যাচ্ছে, লোকের পড়াশোনা বরবাদ হয়ে যাচ্ছে, লোকের রিলেশনশিপ বরবাদ হয়ে যাচ্ছে, সব ঘটনা ঘটছে। সুতরাং আমাদের এখানেও আমাদের আর বেশি দিন বাকি নেই যেখানে দেখতে পাবো যে ওই রকম মোবাইলের ওপরে হয় ছবি আসবে, কিংবা মোবাইল একটা বয়সের তলায় যদি দেখতে পায় পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, এবং বাবা মাকে হয়তো অ্যারেস্ট করবে। 1 নম্বর। 2 নম্বর, ওই ভদ্রলোক যিনি বললেন যে বাচ্চাটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে এবং মাল্টিপল ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে, মাল্টিপল রিলেশনশিপে যাচ্ছে, আমাদের এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে মানসিক অসুখ এক রকমের হয় আর ব্যক্তিত্বের বিকার আর এক রকমের হয়, যেটার ইংরেজিটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ এই যে মাল্টিপল রিলেশনশিপ, ফিকেল মাইন্ডেড, কোনো একটা কিছুতে ফোকাস না করতে পারা, আজকে এটা চাওয়া তো কালকে ওইটা চাওয়া, সিভিয়ার মুড সুইং, নিজেকে সেলফ হার্ম করা অর্থাৎ হাত কাটাকুটি, এই সবগুলো পার্ট অফ আ পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার। সুতরাং ওই ভদ্রলোককে আমি ডেফিনেটলি, উনি অনেকের কাছেই কাউন্সিলিংয়ে গেছেন। এখন জিনিসটা জানতে হবে যে সব কিছু কিন্তু ঠিক করা যায় না, সবাই হয়তো চেষ্টা করছে, বাবা মাও চেষ্টা করছে, কাউন্সিলররাও চেষ্টা করছে, কিন্তু একটা জিনিস মানতে হবে, কাউন্সিলিং কাকে করা সম্ভব? যে সাইকোথেরাপিউটিক্যালি মাইন্ডেড, অর্থাৎ সে যদি সাইকোলজিক্যালি মাইন্ডেডই না হয়, তাকে থেরাপি দিয়ে কিছু হবে না। এবং দেয়ার উইল বি আ কোহর্ট যাদেরকে ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট, তাদের ক্ষেত্রে জীবনটা পুরো একখানা টাফ টাইমসের মধ্যে দিয়ে চলতে থাকবে। খুব কম সময় আছে, তবুও দর্শক বন্ধু রয়েছেন এবং সমস্যাটা একটু শুনে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? সমস্যাটা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, সমস্যাটা যদি বলেন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনার সমস্যাটা। আমার ডক্টর সৌম্যসাচী মিত্রকে একটু প্রশ্ন আছে আমার ছেলে নিয়ে। আমার ছেলের বয়স 13 বছর। ওর যেটা আমি লাস্ট 1 বছর ধরে ধরছে যে প্রবলেমটা হচ্ছে যে সবসময় একটা কার্টুনের প্রতি অ্যাডাক্ট হয়ে যাচ্ছে।
বেশ, আমরা এটা নিয়ে একটু আলোচনা করে হ্যাঁ, আমার মনে হয় অ্যাডিকশন আমরা একটু কিছুক্ষণ আগে অ্যাডিকশন এটা নিয়ে কাজ করি, কিন্তু দেখুন 13 বছর একটা জিনিসও জানতে হবে যে 13 বছর ইজ অ্যাপ্রোপ্রিয়েট এজ ফর কার্টুনস। সে তো খারাপ কিছু করছে না, হ্যাঁ সময়টা বেশি যাচ্ছে সেটা একটা মানে অসুবিধার বিষয়। সেই জায়গাটা ছাড়া আমার কিন্তু কোনো প্রবলেম নেই, এবং ওনার সেই রকমই থেরাপির দরকার যাতে ছেলেটাকে সাইকো এডুকেট করা যায় যে বাবা তুমি কার্টুন দেখো, ইট ইজ রাইট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ, ফর ইউর এজ, ইউ আর ফাইন, খারাপ কিছু করছো না, এটাই তোমার করা উচিত, কিন্তু সময়টাকে কমাও। শেষ করার আগে ডক্টর সাহা একটু জানতে চাইবো, এই যে তাদের কিশোরদের মুড সুইংস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, এগুলো মোকাবিলা খুব ছোট্ট করে বাবা মায়েদের উদ্দেশ্যে তারা কি করে বন্ধু হতে পারবে এবং কাউন্সিলর হতে পারবে? যে বারবার আপনারা, আমরা বারবার বলছি, শিশু কিশোরদের কথা শুনুন, তাদের পাশে বসুন, তাদের পাশে বসে একবার জিজ্ঞেস করুন তুমি কেমন আছো, তোমার মনের কথা কি, তোমার কিছু বলার আছে আমায় বলো, আমি নিশ্চয়ই শুনবো। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার সাপোর্ট দরকার, তার মানসিক সাপোর্ট দরকার। আমরা তাই প্রত্যেক বাবা মাকে বলবো আপনার শিশু কিশোরকে আপনি সাপোর্ট দিন, তার সাথে কথা বলুন, তার সাথে থাকুন, তার দুঃখ ব্যথা বেদনা কথা শুনুন, কারণ আপনারই হচ্ছেন একমাত্র লোক যে তার কথা শুনতে পারে, যে তার কথা শুনে তাকে একটু বোঝাতে পারে। সবসময় সারা ভারতবর্ষের বুকে আমরা কাউন্সিলিং করার মতো জায়গা পাবো না হয়তো, তাই আমরা বলি বাবা মাকে অনেক মানে এমন একটা জায়গা খুঁজে বের করে নিতে হবে যাতে তারা ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের বন্ধুর মতো একটু বোঝাতে পারে। এবং শেষ করার আগে ডক্টর মিত্র লাস্টে একটু জানতে চাইবো যে ডেফিনেটলি এই সময়টা একেবারে একটা সেতু বন্ধনের সময়, কৈশোর থেকে বড় হচ্ছে, তারা অ্যাডাল্ট হচ্ছে, সেই সেতু বন্ধন কিভাবে বাবা মায়েরা এটাকে ডিল করবে, এবং এই সময় কিভাবে আমরা বা শিক্ষক শিক্ষিকারা যারা তার আশেপাশে রয়েছে তারা কিভাবে বোঝাপড়ার মধ্যে তাকে আরও একটু পজিটিভিটি দেবে এবং এই ইন্সপিরেশনাল গল্পগুলোর মধ্যে তাকে আরও অনুপ্রাণিত করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময়টা না আমরা বড়রা করি কি তাদের উপরে দোষ চাপাই, এই জায়গাটা বন্ধ করতে হবে। সে যে কাজটা করেছে সেই কাজটা হয়তো খারাপ করেছে, সে মানুষটা খারাপ না সেটা তাকে বোঝাতে হবে। এই জায়গাটা দিয়ে গন্ডগোল হয়, তুই খারাপ তুই খারাপ, এটা না, সে কাজটা করেছে সেই কাজটা খারাপ হতে পারে কিন্তু মানুষটা তাকে বোঝাতে হবে, জানাতে হবে, তার মতো করে কথা বলতে হবে, তার বয়সে নামতে হবে। এবং অনেক পেরেন্টিং সম্বন্ধে কিন্তু অনেক রকম মানে প্রবলেমস আছে, সুতরাং পেরেন্টিং ইজ অ্যান ইস্যু যেটা এই সব প্রোগ্রাম থেকে দেখে শিখতে হবে। বাচ্চাদের সঙ্গে বাচ্চার মতো হতে হবে, বড়দের সঙ্গে বড়দের মতো হতে হবে, এবং তাদের হাত ধরতে হবে। হোঁচট পাওয়াটাই বয়ঃসন্ধির নিয়ম, সেই হোঁচট পেলে যদি পড়ে যায় হাত ধরে তাকে তুলতে হবে এবং সর্বক্ষণ হাতটা ধরে থাকতে হবে যাতে সে হোঁচটটা না খায়। এইভাবেই একটা বাচ্চাকে সঠিকভাবে ঠিকভাবে চেতনা দিয়ে বড় করা যেতে পারে। খুব সুন্দর করে আপনি আমাদের বুঝিয়ে দিলেন। দর্শক বন্ধুদের জন্য বলবো যে আগামী পর্বে যে অনুষ্ঠানটি দেখানো হবে সেটির বিষয় হলো শিশুদের পেটের সমস্যা, এবং বিশেষজ্ঞরা রয়েছেন ডক্টর অতনু ভদ্র এবং ডক্টর জয়দেব রায়, সঞ্চালনায় থাকছেন ডক্টর অগ্নিমিতা গিরি সরকার। সত্যি বয়ঃসন্ধিকাল কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা সংবেদনশীল অধ্যায়, সেজন্য আমাদের একটু বেশি করে তাদের পাশে থাকতে হবে, তাদের বকাঝোকা না করে তাদের একটু বুঝতে হবে, এবং আশা করছি যে তাদের এই সময়টা তারা নিরাপদে থাকুক, ভালো থাকুক। সুস্বাস্থ্যে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, নমস্কার।